কি খবর তোমাদের? কেমন আছো তোমরা সবাই? সো আলোর প্রতিফলন 8.04 লেকচারটাতে সবাইকে স্বাগতম। আমরা এই চ্যাপ্টারের অনেক কিছু দেখছি, লেখচিত্র দেখছি, সমতল, উত্তল, অবতল প্রত্যেকটা দর্পণের লেখচিত্র দেখছি, এবং এই চ্যাপ্টার থেকে কি কি ধরনের ম্যাথ আসতে পারে এবং রৈখিক বিবর্ধনের কাজ কি কি হতে পারে প্রত্যেক টাইপ আমরা লাস্ট ক্লাসে দেখছি। আজকে হচ্ছে কিছু সৃজনশীল নিয়ে আলোচনা করে ফেলি, কারণ কিছু সৃজনশীল আলোচনা না করা হলে তখন একটু অসম্পূর্ণ থেকে যায়। হ্যাঁ, তো সর্বপ্রথম যে সৃজনশীলটা আমি তোমাদের জন্য বোর্ডে তুলছি, এটা ময়মনসিংহ ক্যাডেট কলেজ 2023-এর টেস্টে আসছিল। ভালো একটা কোশ্চেন, এই জন্য তুলছি। এটা ক্যাডেট কলেজ ময়মনসিংহ ক্যাডেটের 2023। ওকে, প্রথম উদ্দীপক পড়ি এবং পরে কোশ্চেনটা করি। মোটামুটি 5টা-6টা সৃজনশীল আমি চেষ্টা করব করায় দেওয়ার, এবং এগুলো যদি করে ফেলতে পারো তাহলে বাকি সবগুলা সৃজনশীল তুমি অবশ্যই পারবা। খেয়াল করো, 0.06 মিটার ফোকাস দূরত্বের একটি অবতল দর্পণের প্রকৃতি দেয়া আছে। অবতল দর্পণের মেরু থেকে 0.12 মিটার দূরে একটি লক্ষ্যবস্তু অবস্থিত। লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে 0.9 মিটার, মানে বেশ লম্বা একটা লক্ষ্যবস্তু দেয়া আছে। তোমাকে গ নাম্বারে, এই যে সবুজ কালি দিয়ে লেখা যে কোশ্চেন, এই গ নাম্বারে বলছে লক্ষ্যবস্তুর জন্য প্রাপ্ত প্রতিবিম্বের প্রকৃতি নির্ণয় করো, অর্থাৎ বিম্বের প্রকৃতি বের করতে বলছে। বিম্বের প্রকৃতি আমরা ভি এর মান যদি বের করতে পারি তাইলেই তো বিম্বের প্রকৃতি পেয়ে যাই। যদি ভি এর মান পজিটিভ হয় তাহলে বিম্ব হচ্ছে বাস্তবে মিলিত হয়েছে, বাস্তব হইলে উল্টা হবে। আর যদি ভি এর মান নেগেটিভ হয় তাহলে অবাস্তব। এরপরে ভি এর মান যদি জানি, ইউ এর মান দেওয়া আছে, সুতরাং আমি রৈখিক বিবর্ধনের মানও বের করে ফেলতে পারবো। তখন আমি বলতে পারবো বিম্বটার আকৃতি কি, বিবর্ধিত হয়েছে না খর্বিত হয়েছে। তার মানে কি, আমাকে ভি এর মান বের করতে হবে। তো এই ধরনের ম্যাথ ভালো করার জন্য তোমাকে প্রথম একটা চিত্র যদি তুমি অঙ্কন করে নাও তাহলে ম্যাথটা তুমি ফিল করতে পারবা। এটা চিত্র লাগবে না, চিত্র ছাড়াই তুমি পরীক্ষা অ্যান্সার করতে পারো। আমি ছোট করে একটা চিত্র দেই। যেহেতু এখানে তারা বলছে অবতল দর্পণ, সুতরাং এই হচ্ছে একটা অবতল দর্পণ। সিম্পল ভাবে চিত্র আঁকবো, এত সুন্দর করে আঁকতে হবে না। সো অবতল দর্পণের কেন্দ্র হচ্ছে এইটা, ফোকাস বিন্দু হচ্ছে ঠিক মাঝখানের বিন্দু, মেরু বিন্দুকে ধরে নিলাম ও। এই হচ্ছে একটা অবতল দর্পণ। এবার একটা একটা দেখো, 0.06 মিটার ফোকাস দূরত্ব, তাহলে এফ ইকুয়াল টু কত? 0.06 মিটার। এই যে এই দূরত্বটা হচ্ছে 0.06 মিটার ফোকাস দূরত্ব। তুমি জানো অবতল দর্পণে ফোকাস হচ্ছে দর্পণের সামনে, কেন্দ্র দর্পণের সামনে, সুতরাং ফোকাস দূরত্ব পজিটিভ হবে। যদি উত্তল দূরত্ব হইতো, উত্তল দর্পণ হলে ফোকাস দূরত্ব নেগেটিভ হয়ে যেত, তাহলে এফ এর মান পাওয়া গেল। মেরু থেকে, তার মানে ও বিন্দু থেকে, তুমি জানো দূরত্ব সবসময় মেরু থেকে বের করতে হয়। মেরু থেকে 0.12 মিটার দূরে একটি লক্ষ্যবস্তু অবস্থিত, তার মানে ইউ এর কথা বলছে। ইউ ইকুয়াল টু 0.12 মিটার দূরে একটি লক্ষ্যবস্তু অবস্থিত। তাহলে 0.12 মানে কি? 0. এই যে 0.06, একে যদি তুমি 2 দ্বারা গুণ করো তাইলেই তুমি পাবা 0.12 মিটার। তুমি গুণ করে দেখো। তাহলে ফোকাস দূরত্বের দ্বিগুণ মানে কি? বক্রতার যে কেন্দ্র, এই কেন্দ্রতে লক্ষ্যবস্তু রাখা আছে। ফোকাস দূরত্বের দ্বিগুণ 0.12 মানে কি? মেরু বিন্দু থেকে, তার মানে এই যে এইখান থেকে মেরু বিন্দু থেকে এই পর্যন্ত দূরত্বটা হচ্ছে 0.12 মিটার দূরত্ব। কথা কি বোঝানো গেল? সবগুলা মিটারে দেওয়া আছে, তুমি মিটারেই রাখো, সেন্টিমিটারে নেওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে এই হচ্ছে মোটামুটি তোমাকে এফ বলে দিছে, ইউ বলে দিছে, ভি এর মান বের করলেই ম্যাথ হয়ে যাচ্ছে। কিন্তু দেখো তুমি আগে থেকে অ্যান্সার জানো। কিভাবে অ্যান্সার জানো? বস্তু 3 নাম্বার অবস্থানে রাখা আছে, কেন্দ্র কয় নাম্বার অবস্থান? 3 নাম্বার অবস্থান। তুমি জানো 3 নাম্বার অবস্থানের প্রতিবিম্ব 3 নাম্বার অবস্থানে উল্টা প্রতিবিম্ব হবে, এবং অবতল দর্পণের 3 নাম্বার অবস্থানই একমাত্র অবস্থান যেখানে রৈখিক বিবর্ধন এম এর মান 1 হয়, অর্থাৎ বস্তুর দৈর্ঘ্য এবং বিম্বের দৈর্ঘ্য সমান হয়। তার মানে অ্যান্সার তুমি আগে থেকেই জানো যে ভি এর মান আসতে হবে 0.12 মিটার। তাহলে একটু ম্যাথ করে দেখি আমরা। তাহলে ভি ইকুয়াল টু হোয়াট? তাহলে আমরা কি জানি, 1/u প্লাস 1/v ইকুয়াল টু 1/f, এত বা 1/v ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই f মাইনাস 1 ডিভাইডেড বাই u,
এত বা মান বসাই দিব 1/v ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই f এর মান 0.06 মাইনাস 1 ডিভাইডেড বাই u এর মান 0.12 এত বা 1 ডিভাইডেড বাই v ইকুয়াল টু, তাহলে লসাগু কত হবে 0.12 হবে লসাগু। 0.02 দ্বারা 0.12 কে ভাগ করলে হবে 2, 1 এর সাথে গুণ করলে হবে 2 মাইনাস 1 এত বা 1/v ইকুয়াল টু 2 থেকে 1 বাদ গেলে কত থাকবে 1 ডিভাইডেড বাই 0.12। সাইডে চলে আসো, এত বা ব্যস্তকরণ করো v ইকুয়াল টু 0.12 মিটার। এই যে দেখো আমি বিম্বের দৈর্ঘ্য v এর মান পেয়ে গেছি। আগে আমরা বলছিলাম বিম্বের দৈর্ঘ্য v এর মান 0.12 মিটার আসবে, কারণ আমি তো রশ্মি চিত্র থেকে দেখে ফেলছি যে বস্তু কোথায় আছে, কেন্দ্রতে আছে। কেন্দ্র কয় নম্বর অবস্থান 3 নম্বর অবস্থান। 3-এ থাকলে 6 এর নিয়ম অনুযায়ী বিম্ব কোথায় হবে 3-এ হবে। তাহলে দেখো এই হচ্ছে না। এখন ভি এর মান কি তুমি প্লাস পাইছো না মাইনাস পাইছো? ডেফিনেটলি ভি এর মান পজিটিভ পাইছো। যেহেতু পজিটিভ পাইছো তাহলে কেমন হবে বিম্ব বাস্তব হবে। বাস্তব হইলে কি হয় উল্টো হয়। বাস্তব হইলে কি হয় উল্টো হয়। তোমার কাছে বের করতে বলছে কি লক্ষ্য বস্তুর জন্য প্রাপ্ত প্রতিবিম্বের প্রকৃতি নির্ণয় করতে বলছে। দেখো বিম্বের প্রকৃতি বের করে ফেলছি। তোমার কাছে যদি আকৃতি বের করতে বলতো, অতএব তুমি কি বের করতা m ইকুয়াল টু মাইনাস ভি ডিভাইডেড বাই ইউ, অথবা m ইকুয়াল টু মাইনাস ভি এর মান পাইছো 0.12 ডিভাইডেড বাই ইউ এর মানও 0.12 ইকুয়াল টু মাইনাস 1। এই যে দেখো রৈখিক বিবর্তনের মান -1। এখানে মাইনাস মানে কি বিম্ব উল্টা হবে। মাইনাস মানেই হচ্ছে বিম্ব উল্টা হয়। উল্টা বিম্ব কি বাস্তব বিম্ব। এগুলো তো আমরা দেখছি লাস্ট ক্লাসটাতে দেখছি যে ভি এর মান রৈখিক বিবর্তনের মান মাইনাস হওয়া মানে দর্পণের সামনে বিম্ব হওয়া, আর রৈখিক বিবর্তনের মান এম এর মান প্লাস হওয়া মানে দর্পণের পিছনে বিম্ব হওয়া এবং সোজা বিম্ব হওয়া। তাহলে এম এর মান মাইনাস মানে বিম্ব উল্টা হয়েছে, আর এম এর মান 1 মানে কি 1 মানে হচ্ছে আকৃতি সমান। আকৃতি কেমন হবে আকৃতি সমান। তো তোমাকে যেহেতু শুধু প্রকৃতি নির্ণয় করতে বলছে তাইলে তুমি বলে দিবা বিম্ব বাস্তব এবং উল্টো। যেহেতু আকৃতি বলে নাই আকৃতি বের করা দরকার নাই। ভালো একটা ম্যাথ ছিল, এটা ছিল গ নাম্বার। দেখো বোঝা যায় কিনা, সিম্পল ম্যাথ। ওকে, যদি গ নাম্বার বুঝে থাকো তাহলে চলো আমরা ঘ নাম্বার ম্যাথটা করব। ঘ নাম্বার বলছে উদ্দীপকের ক্ষেত্রে 0.3 মিটার দৈর্ঘ্যের বিম্ব পাওয়া সম্ভব কিনা। তার মানে বিম্বের দৈর্ঘ্য বলে দিছে 0.33, অর্থাৎ তোমার বস্তুর দৈর্ঘ্য ছিল হচ্ছে 0.9 মিটার। দেখো বস্তুর দৈর্ঘ্য 0.9 মিটার, বিম্বের দৈর্ঘ্য 0.3 মিটার। তাহলে কি বিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্য থেকে ছোট। অবতল দর্পণে ছোট বিম্ব পাওয়া যায় কয় নম্বর অবস্থানের জন্য? আমি জানি অবতল দর্পণে যত পেছনের দিক থেকে সামনের দিকে যেতে থাকবে বিম্বের আকৃতি তত বড় হতে থাকে। অর্থাৎ তুমি যদি অসীমে থাকো তাহলে তোমার বিম্বের আকৃতি হবে ছোট। তুমি যদি কেন্দ্র থেকে কিছু দূরে থাকো তাহলেও বিম্বের আকৃতি হবে ছোট। তুমি কেন্দ্রতে থাকলে বিম্বের আকৃতি সমান হবে। কেন্দ্র এবং ফোকাসের মাঝামাঝি 4 নং অবস্থানে থাকলে তোমার বিম্বের আকৃতি বিবর্ধিত হবে। ফোকাসে থাকলে বিম্বর আকৃতি অনেক বিবর্ধিত হবে। 6 নম্বর অবস্থানে থাকলে বিম্বর আকৃতি বিবর্ধিত এবং অবাস্তব হবে। এটা রশ্মি চিত্রের জ্ঞান। তাহলে এই রশ্মি চিত্রের জ্ঞানকে কাজে লাগিয়ে দেখো ম্যাথ করতে হবে। এখান থেকে আমি যে বিষয়টা পেলাম এটা হচ্ছে এই তথ্য আর লাগতেছে না। চলো এটা আমি মুছে দিই। এই তথ্য লাগতেছে না, লাগলেও আমাদের মনে আছে। ওকে, এখন কথা হচ্ছে এই ঘ নাম্বার প্রশ্নটা তো শেষ। ঘ নাম্বার আমি মুছে দিই, হ্যাঁ, তাহলে তোমার একটা কোশ্চেনে ফোকাস করতে সুবিধা হবে। ওকে, দর্পণ তো এইটাই, দর্পণ তো চেঞ্জ হয় নাই, জাস্ট লক্ষ্য বস্তু চেঞ্জ করছি, দর্পণ চেঞ্জ হয় নাই। দর্পণ এইটাই আছে। দর্পণ যেহেতু এটা আছে তাহলে ফোকাস দূরত্ব কি আছে? ফোকাস দূরত্ব 0.06 মিটারই আছে, অবতল দর্পণ। এখন আমাকে বলো অবতল দর্পণের ক্ষেত্রে তোমাকে কি করতে বলছে 0.3 মিটার দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া সম্ভব কিনা। তাহলে 0.3 মিটার প্রতিবিম্ব পাওয়া সম্ভব কিনা এটা বের করব আমি হচ্ছে ইউ এর মান বের করার মাধ্যমে। অর্থাৎ এই ম্যাথটাতে তোমার কাছে চাইছে যে ইউ ইকুয়াল টু হোয়াট। ইউ এর মান বের করে আমি বলে ফেলবো যে বস্তুকে কোথায় রাখলে প্রতিবিম্ব 0.3 মিটার পাওয়া যাবে।
এটা গাণিতিক ভাবে করতে বলছে। বস্তুকে কোথায় রাখতে হবে, মেইন কথা হচ্ছে এইটা। কারণ অবতল দর্পণে খর্বিত বিম্ব পাওয়া সম্ভব, সেটা হচ্ছে 2 নং অবস্থানের জন্য। কেন্দ্র থেকে কিছু দূরে যদি বস্তু থাকে তাহলে 2 নং অবস্থানে বস্তু থাকলে আকৃতি খর্বিত হয়, আকৃতি খর্বিত হয়। এখন আমি অ্যান্সারের মাধ্যমে বের করে দেখব আমার কেন্দ্র থেকে মেরু পর্যন্ত দূরত্ব 0.12 মিটার। আমার যদি ইউ এর মান 0.12 থেকে বেশি আসে তাহলে আমি বুঝতে পারবো যে 2 নং অবস্থানে বস্তু আছে। 1 নং অবস্থান তো অসীম, অসীম বলতে তো অনেক দূরে, তাই না? এখন আসো, এখন কোশ্চেন হচ্ছে তোমাকে কি কি দেয়া আছে। উদ্দীপকের ক্ষেত্রে 0.3 মিটার দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া সম্ভব কিনা। 0.3 মিটার দৈর্ঘ্যের প্রতিবিম্ব অর্থাৎ তোমাকে এল প্রাইম দেওয়া আছে, এল প্রাইম হচ্ছে 0.3 মিটার। কারণ আমার মেইন ম্যাথ হচ্ছে 1 ডিভাইডেড বাই ইউ প্লাস 1 ডিভাইডেড বাই ভি ইকুয়াল 1 ডিভাইডেড বাই এফ, অথবা 1 বাই ইউ ইকুয়াল টু 1 বাই এফ মাইনাস 1 বাই ভি। এইখান থেকে আমি ইউ এর মান বের করতে চাই। এখন ইউ এর মান বের করার জন্য এফ এবং ভি এর মান লাগবে। এফ এর মান তুমি জানো 0.06, ভি এর মানটা তুমি জানো না, ভি এর মান জানো না, তুমি শুধু জানো যে বিম্বের দৈর্ঘ্য 0.3 মিটার হবে, কিন্তু বিম্ব কোথায় গঠন হবে এটা দেওয়া নাই। ইউ এর মান এটাও তুমি জানো না। তো একটা সমীকরণে দুইটা রাশির মান যদি তুমি না জানো তাহলে তো সমীকরণ থেকে মান বের করতে পারবা না। তাহলে দেখো এল প্রাইমের মান দেওয়া আছে, এটা এল প্রাইম মানে কি, বিম্বের দৈর্ঘ্য। এল প্রাইম মানে বিম্বের দৈর্ঘ্য। আর বস্তুর দৈর্ঘ্য শুধু এল দ্বারা প্রকাশ করা হয়। বস্তুর দৈর্ঘ্য কত, এল ইকুয়াল টু 0.9 মিটার। বিম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, বস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে, এইখান থেকে তুমি বের করতে পারো রৈখিক বিবর্তনের মান, যে রৈখিক বিবর্তন কত। অতএব এম ইকুয়াল টু, সূত্র কি, এল প্রাইম ডিভাইডেড বাই এল, বিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই বস্তুর দৈর্ঘ্য, এটাই হচ্ছে রৈখিক বিবর্তন। অথবা এম ইকুয়াল টু এল প্রাইমের মান 0.03 ডিভাইডেড বাই 0.9 ইকুয়াল টু, যদি কাটাকাটি করো 1/3, তাহলে রৈখিক বিবর্তনের মান পেয়ে গেছো 1/3। এখন আসো, তুমি কি জানো না যে রৈখিক বিবর্তন m ইকুয়াল টু মাইনাস ভি ডিভাইডেড বাই ইউ, এই সূত্র তো তোমার জানা উচিত, মাইনাস ভি ডিভাইডেড বাই ইউ। এবার আসো, এখানে আমি মান বসাবো, m এর মান হচ্ছে 1 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু মাইনাস ভি ডিভাইডেড বাই ইউ। একটু ঝামেলা হয়ে গেছে, m এর মান আমি কত বসাইছি, 1/3 বসাইছি। ওকে ফাইন। এখন দেখো কনসেপ্ট কোথায় কাজে লাগবে। এইখান থেকে ক্রস গুণন করার মাধ্যমে তুমি যদি ভি ইকুয়াল টু মাইনাস 3 ইউ করো তাহলে তোমার ম্যাথ কখনোই হবে না। কেন হবে না? এটা অবতল দর্পণ কিনা? এটা একটা অবতল দর্পণ, নিঃসন্দেহে অবতল দর্পণ, তারা বলেও দিছে এটা অবতল দর্পণ। অবতল দর্পণে যদি তোমার 2 নম্বর অবস্থানে, মানে তুমি যদি খর্বিত বা ছোট বিম্ব পাইতে চাও তাহলে তোমাকে কেন্দ্র থেকে দূরে বস্তু রাখতে হবে। এখন তুমি জানো 2 নং অবস্থানে বস্তুর প্রতিবিম্ব হয় 4 নং অবস্থানে, অর্থাৎ কেন্দ্র এবং ফোকাসের মাঝামাঝি কোথাও উল্টা এবং খর্বিত প্রতিবিম্ব হবে। প্রতিবিম্ব যদি উল্টা হয় তাহলে রৈখিক বিবর্তনের মান কি নেগেটিভ হবে কিনা? রৈখিক বিবর্তনের মান অবশ্যই নেগেটিভ হবে। তার মানে এইখানে এই যে তুমি m এর মান বসাইছো, এখানে -1/3 বসাইতে হবে। যদি তুমি এইখানে -1/3 না বসাও তাহলে এইখানে মডুলাস দিয়ে এই মাইনাসটাকে উঠাই দিতে হবে, তা না হলে ম্যাথ হবে না। তুমি হয় মডুলাস ব্যবহার করে -v/u এর সামনে থেকে এই মাইনাসকে উঠাই দিবা, অন্যথায় তুমি রৈখিক বিবর্তনের মান 1/3 ধরবা, ঋণাত্মক। কারণ কি, অবতল দর্পণে রৈখিক বিবর্তন ঋণাত্মক হয়, উল্টা প্রতিবিম্ব হয়। যদি 6 নম্বর অবস্থানে বস্তু রাখতা, অবতল দর্পণে শুধুমাত্র 6 নম্বর অবস্থানে বাস্তব প্রতিবিম্ব হয়, সেই ক্ষেত্রে বাস্তব প্রতিবিম্ব কিন্তু সবসময় বিবর্তিত হয়। অবতল দর্পণে বাস্তব প্রতিবিম্ব শুধুমাত্র 6 নম্বর অবস্থানের জন্য পাওয়া যায়, অর্থাৎ ফোকাস এবং মেরুর জন্য পাওয়া যায়, এবং বাস্তব প্রতিবিম্ব সব সময় বিবর্তিত হয় অবতল দর্পণের ক্ষেত্রে, অর্থাৎ লক্ষ্য বস্তুর থেকে বিম্বের দৈর্ঘ্য বড় হয়। কিন্তু আমাকে এখানে কি বলছে, বিম্বের দৈর্ঘ্য ছোট হতে হবে, তাইলে বস্তু তো 6 নম্বর অবস্থানে কোনোভাবেই থাকতে পারে না। তার মানে কি, বাস্তব বিম্ব গঠন হয়েছে, অবাস্তব বিম্ব গঠন হইলে তো বিবর্তন বড় হয়ে যাবে। বাস্তব বিম্ব গঠন হইলে m এর মান কি হবে, মাইনাস হবে না, এই মাইনাসটা এখানে দিতে হবে, এই মাইনাস দিলে উভয় পক্ষে মাইনাসে মাইনাসে কাটা, v ইকুয়াল টু 3। এই v ইকুয়াল টু যদি 3 বসাও তাইলে এইখানে মান পাবা 1/u, 1 ডিভাইডেড বাই u, 1 ডিভাইডেড বাই u। আচ্ছা, v এর মান যেহেতু ওই সাইডে বসাবো তাহলে এটাকে সাইজ
চেঞ্জ না করি, প্লাস 1 ডিভাইডেড বাই ভি এর মান কত 3u ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই এফ এর মান 0.06 এত বা 1 বাই ইউ, এটাকে লসাগু করো, লসাগু করলে লসাগু হবে 3u, ইউ দ্বারা ইউ কাটা যায় থাকে হচ্ছে 3 প্লাস 3u কাটা যায় 1 ইকুয়াল টু 1 বাই 0.06 এত বা ক্রস গুণ করো 3u ইকুয়াল টু 3 আর 1 যোগ করলে 4, 4 এর সাথে গুণ হবে 0.06 এত বা ইউ ইকুয়াল টু 4 ইন্টু 0.06, 4 ইন্টু 0.06, একে ভাগ করতে হবে 3 দ্বারা, একে যদি 3 দ্বারা ভাগ করো অ্যান্সার কত পাও দেখো 4 ইন্টু 0.06, একে ভাগ করব 3 দ্বারা ইকুয়াল টু 0.08। একটু ঝামেলা হচ্ছে মনে হয়, একটু ঝামেলা হলো কিনা, 0.08, আচ্ছা 0.08। ভি ইকুয়াল টু কত পাচ্ছি, ভি ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে 3u 1/3, সরি এখানে ভি ইকুয়াল টু 3u পাই না, দুঃখিত, ক্রস গুণ ভুল হয়েছে। ক্রস গুণ কিভাবে ভুল হয়েছে, এই দেখো এটার সাথে এটা ক্রস গুণ হবে, তাহলে আমি ভি ইকুয়াল টু কি পাবো, ভি ইকুয়াল টু পাবো হচ্ছে ইউ ডিভাইডেড বাই 3, কারণ 3 ইন্টু ভি ইকুয়াল টু ইউ, অতএব ভি ইকুয়াল টু ইউ ডিভাইডেড বাই 3। তাহলে এই যে এখানে ক্যালকুলেশন ভুল হয়েছে। এখন ক্যালকুলেশন ভুল হওয়াতে একটা সুবিধা হলো, কিভাবে, তুমি অ্যানসার দেখাই বলতে পারবা তোমার অ্যানসার মিলছে কিনা। 0.08 আসছে, 0.08 কি 0.06 থেকে সামান্য বড়, সামান্য বড় মানে কি কেন্দ্র এবং ফোকাসের মাঝে বস্তু থাকে 4 নং অবস্থানে বস্তু, 4 নং অবস্থানে যদি বস্তু থাকে প্রতিবিম্ব হবে 2 নং অবস্থানে, 2 নং অবস্থানে প্রতিবিম্ব হলে প্রতিবিম্ব বিবর্তিত হবে, খর্বিত প্রতিবিম্ব পাওয়া সম্ভব না। তার মানে অ্যানসার দেখেই তুমি বুঝতে পারবা তোমার এইখানে কিছু একটা ভুল হয়েছে, আশা করি বুঝাইতে পারছি। তাহলে এত 1 ডিভাইডেড বাই ভি এর মান কত, u by 3 equal to 1 by f, এত বা 1 by u plus 3 divided by u 1 divided by f এর মান 0.06 এত বা লসাগু যদি করো u, তাহলে এখানে থাকে 1 plus 3 equal to 1 divided by 0.06 এত 1 equal to 3 আর 1 4, 4.06 এর সাথে গুণ হলে 0.24 মিটার, অর্থাৎ 0.24 মিটার কি এই পর্যন্ত যদি 0.12 মিটার হয়, তাহলে এই যে এই রকম জায়গায় 2 নং অবস্থানে একটা বিম্ব থাকবে। তুমি জানো কেন্দ্র থেকে কিছু দূরে, সেটা এখানেও হতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে, যে কোনো অবস্থান কেন্দ্র থেকে কিছু দূরে পুরাটাকেই বলা হয় 2 নং অবস্থান। তাহলে বস্তু যদি 2 নং অবস্থানে থাকে প্রতিবিম্ব 0.03 মিটার পাওয়া সম্ভব। এই হচ্ছে গাণিতিক ব্যাখ্যা যে উদ্দীপকের ক্ষেত্রে কি 0.2 মিটার 0.3 মিটার দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া সম্ভব কিনা। তখন বলবো হ্যাঁ, উদ্দীপকের ক্ষেত্রে এই অবতল দর্পণে 0.3 মিটারের প্রতিবিম্ব পাওয়া সম্ভব। কখন সম্ভব, যখন বস্তুর অবস্থান হবে মেরুবিন্দু থেকে 0.24 মিটার দূরে। দেখো বোঝা যায় কিনা। ময়মনসিংহ ক্যাডেট কলেজ 2023 টেস্ট পরীক্ষা আসছিল, বেশ ভালো একটা কোশ্চেন। এই বিষয়টা বুঝতে হবে, এখানে এই বিষয়টা বোঝাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গায় যে এখানে এম এর মান আমি কেন -1/3 বসাইছি, তুমি যদি এম এর মান -1/3 বসাইতে না চাও, তাহলে তুমি এম ইকুয়াল টু দিবা মডুলাস ভি বাই ইউ, মডুলাস উঠাই দিলে এম ইকুয়াল টু, মানে এখান থেকে শুধু তুমি মানটা নিবা। সো মডুলাস দিলে এখানে কনফিউশন থাকে, কারণ মডুলাস উঠাইলে একটা প্লাস মাইনাস চিহ্নের ব্যাপার আছে। এই জন্য আমরা কি করব, অবাস্তব প্রতিবিম্বর ক্ষেত্রে এম এর মান বিবর্ধনের মান ঋণাত্মক হয়, সো বিবর্ধনের মান ঋণাত্মক দিব, আর এখানে সূত্রের মাইনাস তো আছেই, উভয় পক্ষ মাইনাস মাইনাস কাটা, পরে ক্রস গুণটা ভালোভাবে করব, ক্রস গুণটা আমার মতো ভুল করো না, পরে মান বসাই দিলে ইউ এর মান পেয়ে যাবা। আশা করি বুঝতে পারছো। পরবর্তী সৃজনশীল, পরবর্তী সৃজনশীল মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আসা একটা কোশ্চেন। ফার্স্টে আমরা সৃজনশীলটা পড়ি। 20 সেন্টিমিটার ফোকাস দূরত্বের অবতল দর্পণের সামনে, স্পষ্ট অবতল দর্পণের সামনে মণি একটি বস্তু রাখায় দর্পণে বস্তুর আকারের 3 গুণ বিবর্তিত বাস্তব প্রতিবিম্ব দেখতে পেল। বাস্তব প্রতিবিম্ব, খেয়াল করো, অবতল দর্পণ স্পষ্ট বলছে, বাস্তব প্রতিবিম্ব স্পষ্ট বলছে।
এরপরে এই যে গ নাম্বার প্রশ্নটা নিচে, সেটা হচ্ছে দর্পণের মেরু থেকে প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করো। এখানেও স্পষ্ট বলে দিছে ভি ইকুয়াল টু হোয়াট, প্রতিবিম্বের দূরত্ব বের করছে। এবং ঘ নাম্বার প্রশ্নতে আমরা পরে যাই। উদ্দীপকটা একটু চিত্রের মাধ্যমে বোঝা যাক। যেহেতু অবতল দর্পণ বলছে, এই হচ্ছে একটা অবতল দর্পণ, তাহলে অবতল দর্পণের এইখানে মনে করো ফোকাস বিন্দু, এইটা মনে করো কেন্দ্র। এই অবতল দর্পণের 20 সেন্টিমিটার ফোকাস দূরত্ব, তাহলে ফোকাস দূরত্ব দেওয়া আছে 20 সেন্টিমিটার। অবতল দর্পণে দুই ধরনের চিত্র হয়। প্রথম টোটাল তো 6টা অবস্থান অবতল দর্পণে। প্রথম 5টা অবস্থান অর্থাৎ ফোকাস পর্যন্ত বাস্তব প্রতিবিম্ব। ফোকাস বিন্দুতে দুইটা হতে পারে, বাস্তব হতে পারে, অবাস্তব হতে পারে। ফোকাস এবং মেরু বিন্দুর মাঝখানে অর্থাৎ 6 নং অবস্থান হিসেবে আমরা যাকে জানি, এই 6 নং অবস্থানে যদি লক্ষ্যবস্তু রাখা হয় তাহলে প্রতিবিম্ব হবে অবাস্তব। সেই ক্ষেত্রে প্রতিবিম্ব সোজা হবে। কথা কি বোঝাইতে পারছি? এখন এখানে তোমাকে বলছে বাস্তব প্রতিবিম্ব। এই বাস্তব কথাটা বলার মাধ্যমে তোমার ম্যাথ একটা স্টেপ কমাই দিছে। যদি বাস্তব না বলতো তাহলে কিন্তু ম্যাথ 2টা স্টেপ হইতো। কারণ আমরা জানি কেন্দ্রতে হচ্ছে রৈখিক বিবর্ধনের মান 1। কেন্দ্র থেকে দর্পণের যত সামনে যাব রৈখিক বিবর্ধনের মান তত বৃদ্ধি পেতে থাকবে। সেই ক্ষেত্রে 4 নং অবস্থানও আমার দেখানো লাগতো, 6 নং অবস্থানও দেখানো লাগতো, কারণ 6 নং অবস্থানেও তো বিবর্ধিত বিম্ব হয়। তাহলে এখানে বাস্তব বলার সাথে সাথে আমাকে বোঝাই দিচ্ছে যে বাস্তব প্রতিবিম্ব সবসময় উল্টা হয়। বাস্তব প্রতিবিম্ব যদি উল্টা হয় তাহলে রৈখিক বিবর্ধনের মান হবে মাইনাস, আর 3 গুণ বিবর্ধিত এই হচ্ছে 3। তাহলে রৈখিক বিবর্ধন মাইনাস দ্বারা বোঝাইছে বিম্ব উল্টা হবে। রৈখিক বিবর্ধন মাইনাস দ্বারা কি বোঝাইলো? বিম্ব উল্টা হবে। বাস্তব বিম্ব হলেই উল্টা হয়। এবং 3 দ্বারা বোঝাইছে হচ্ছে প্রতিবিম্ব লক্ষ্যবস্তুর থেকে 3 গুণ বড় দেখা যাবে। এই হচ্ছে এটা কোশ্চেন। এখান থেকে তোমাকে বের করতে হবে দর্পণের মেরু থেকে প্রতিবিম্বের দূরত্ব। মেরু থেকে প্রতিবিম্বের দূরত্ব অর্থাৎ ভি এর মান বের করতে হবে। সো তুমি সূত্র জানো 1 ডিভাইডেড বাই ইউ প্লাস 1 ডিভাইডেড বাই ভি ইকুয়াল 1 ডিভাইডেড বাই এফ। এখানে এফ এর মান জানো, কিন্তু ইউ এবং ভি এর মান তো জানো না। দুইটা রাশির মান না জানলে একটা সমীকরণ থেকে তো দুইটা রাশির মান বের করা যাবে না। তাহলে দেখো এই যে এটাকে কাজে লাগাইতে হবে, এটাকে কাজে লাগিয়ে ম্যাথ আগে অগ্রসর হতে হবে। তাহলে দেখো আমরা কি জানি? রৈখিক বিবর্ধন m ইকুয়াল টু মাইনাস ভি ডিভাইডেড বাই ইউ। অথবা রৈখিক বিবর্ধন m এর মান দেওয়া আছে মাইনাস 3 ইকুয়াল টু মাইনাস ভি ডিভাইডেড বাই ইউ। অথবা মাইনাস মাইনাস কেটে দাও, মাইনাস মাইনাস কেটে দিলে 3 ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই ইউ। এইখান থেকে আমি কার মান বের করব? ভি ইকুয়াল টু 3 ইউ। ভি ইকুয়াল টু 3 ইউ। কিন্তু আমি কার মান বের করব? আমি কি ইউ এর মান বের করব না ভি এর মান বের করব? যেহেতু আমাকে প্রতিবিম্বের দূরত্ব বের করতে বলছে, তাইলে এইখানে যদি আমি ভি কে ইউ এর মাধ্যমে প্রতিস্থাপন করে দেই তাহলে সমীকরণে তো ভি থাকবে না, বের হবে বস্তুর দূরত্ব। সুতরাং আমি হচ্ছে ইউ এর মাধ্যমে ভি কে প্রতিস্থাপন করে দিব না, আমি হচ্ছে ভি বাই 3 ইউ কে প্রতিস্থাপন করব ভি এর মাধ্যমে। তাহলে আমি সরাসরি ভি এর মান পাবো। দেখো ইউ ইকুয়াল টু ভি বাই 3, এই মানটা এখানে বসাও। 1 ডিভাইডেড বাই ইউ এর মান কত পাইছো? ভি ডিভাইডেড বাই 3 প্লাস 1 ডিভাইডেড বাই ভি ইকুয়াল 1 ডিভাইডেড বাই এফ। এফ এর মান হচ্ছে 20। অথবা এটাকে যদি গুণ করো উল্টে যাবে, তাহলে কি হবে? 3 বাই ভি প্লাস 1 ডিভাইডেড বাই ভি ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 20। অথবা লসাগু কত হবে? ভি। এখানে হবে 3 প্লাস 1 ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 20। অথবা ভি ইকুয়াল টু 3 আর 1 এ যোগ করলে হয় 4। 4 যদি 20 এর সাথে গুণ করো 4 20 80 সেন্টিমিটার। এই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার, যে ভি কত হবে? ভি হবে 80 সেন্টিমিটার। ভি কত হবে? 80 সেন্টিমিটার। কথা কি বোঝানো গেল? এখন আসো আমরা আরেকটু কথাবার্তা বলি। যদি তোমার কাছে চাইতো ইউ কোথায়, আমি মোটামুটি শিওর যে ইউ হবে 4 নম্বর অবস্থানে। ইউ হবে 4 নং অবস্থানে। তাহলে দেখি মিলে কিনা। এই যে এইখানে যদি তুমি মান বসাও তাহলে ইউ এর মান পাবা। দেখো তো ইউ এর মান যদি একটু বের করি, যদিও চাই না। এখানে ম্যাথের অ্যান্সার শেষ। এটা আমি পরে বুঝতেছি যে আসলে এই ঘটনা কি হতো। ইউ ইকুয়াল টু ভি এর মান যদি 80 হয়, 80 কে 3 দ্বারা ভাগ করলে কত পাবা? 26.6666 পাইতেই থাকবে। ধরো 667 সেন্টিমিটার। এখন 26.667 সেন্টিমিটার, এটা কি ফোকাস দূরত্ব যদি 20 সেন্টিমিটার হয়, ফোকাস থেকে কিছু দূরে 4 নং অবস্থানে বস্তু রাখছো।
তাহলে 4 নং অবস্থানে যদি বস্তু রাখো তাহলে তুমি জানো বাস্তব প্রতিবিম্ব হবে, উল্টা প্রতিবিম্ব হবে, বিবর্তিত প্রতিবিম্ব হবে। তাহলে যদি 26.666 সেন্টিমিটার দূরে বস্তু রাখি তাহলে সেটা রৈখিক বিবর্তনের মান হবে 3। ক্লিয়ার? বুঝাইতে পারছি? এখন এখানে আরেকটা বিষয় বোঝাই। যদি এখানে তো আমি হচ্ছে বাস্তব এর জন্য বের করলাম, যদি বাস্তব কথাটা না বলতো তাহলে এইখানে প্রতিবিম্ব বাস্তব হতে পারত, অবাস্তব হতে পারত, কারণ অবতল দর্পণে অবাস্তব প্রতিবিম্ব পাওয়া যায়। সেই ক্ষেত্রে ম্যাথ তো এই পর্যন্ত করাই লাগতো, আরো একটা স্টেপ করা লাগতো। সেই স্টেপটা কি হইতো, এম এর মান যদি আমি একটু এই যে এখানে দেখাই, এম এর মান যদি +3 হইতো, কারণ কি অবাস্তব বাস্তব প্রতিবিম্ব হয়েছে বলে এম এর মান আমি -3 চিন্তা করছি। যদি প্রতিবিম্ব অবাস্তব হইতো তাহলে তো এম এর মান প্লাস হইতো, তাহলে +3 - v ডিভাইডেড বাই ইউ, এত বা v -3u, এত বা ইউ আচ্ছা আমি ইউ এর মান বের করি যে 6 নং অবস্থানে বস্তু রাখলে হইতো কিনা, v -3/u। তখন এই যে এই সূত্রটার মধ্যে যদি আমি আবার ম্যাথ করি, 1 ডিভাইডেড বাই ইউ প্লাস 1 ডিভাইডেড বাই ভি ইকুয়াল 1 ডিভাইডেড বাই এফ, এত বা 1 ডিভাইডেড বাই ইউ মাইনাস 1 ডিভাইডেড বাই ভি এর মান তুমি -3u বসাইতে হইতো। এই মাইনাসে সরি এই যে -3u আর এখানে প্লাস, এই প্লাসে আর এই মাইনাসে এইখানে কি হয়ে যাইতো, এইখানে মাইনাস হয়ে যাইতো, ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই এফ এর মান 20, এত বা লসাগু তো হইতো 3u। 3u যদি লসাগু হয় এইখানে থাকতো 3 মাইনাস এইখানে থাকতো হচ্ছে 1 ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 20, এত বা তাহলে 3 এর থেকে 1 গেলে কত থাকে 2, তাহলে 2 ডিভাইডেড বাই 3u ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 20, এত বা 3u ইকুয়াল টু 20 দুগুণে 40, এত বা ইউ ইকুয়াল টু 40 কে ভাগ করা লাগতো 3 দ্বারা, 40 কে যদি 3 দ্বারা ভাগ করতে তাহলে 13 পয়েন্ট সামথিং পাইতা, 40 ভাগ হচ্ছে 3, 13.33 পাওয়া যাচ্ছে, তাহলে 13.33। যদি ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার হয় তাহলে 13.33 এইরকম 6 নম্বর অবস্থানে বস্তু রাখা হইতো। তাহলে কথাটা খেয়াল করো, এই ম্যাথটা আসে একটু জটিল ভাবে আসে। যদি এখানে বাস্তব প্রতিবিম্ব না বলে যদি বলে যে অবতল দর্পণের সামনে রৈখিক বিবর্তন 3 প্রতিবিম্ব পাওয়া যায়, তাহলে বস্তুর অবস্থান কোথায় হতে পারে বা বিম্বের অবস্থান কোথায় হতে পারে, সেই ক্ষেত্রে তোমাকে দুইটা হিসাব করতে হবে। এই যে এটাতে আমি বস্তুর অবস্থান বের করলাম, এখান থেকে কিন্তু বিম্বের অবস্থান ভিও বের করা যাবে। এই বিম্ব হবে মাইনাস ভি ইকুয়াল টু কত হবে দেখো, এই যে এখানে মান বসাও, ভি ইকুয়াল টু হবে -3 ইন্টু 13.33, -3 13.33 এর সাথে যদি 3 গুণ করো ইন্টু 3 ইকুয়াল টু হবে 40, -40, 13.33 ইন্টু 3, হ্যাঁ 40, তাহলে দেখো -40 সেন্টিমিটার, অর্থাৎ তখন প্রতিবিম্ব এই যে পিছনে অনেক দূরে -40 সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব হবে। মাইনাস দ্বারা বোঝাচ্ছি দর্পণের পেছনে। কথা কি আমি বুঝাইতে পারছি? কিন্তু যেহেতু বাস্তব বলছে সেহেতু এই ম্যাথের এই কালো কালি লেখা অংশটুকু থাকবে না, এই ম্যাথে অংশ থাকবে শুধু নীল কালি লেখাটুকু। আশা করি বুঝতে পারছো। এখন আসো ঘ নম্বরে কি বলছে, উদ্দীপকের দর্পণটি যদি উত্তল হতো, উত্তল দর্পণে প্রতিবিম্বের আকার আকৃতি ও পরিবর্তন হবে কিনা। এখন তুমি কি জানো উত্তল দর্পণে সবসময় খর্বিত প্রতিবিম্ব হয়, উত্তল দর্পণে সবসময় খর্বিত প্রতিবিম্ব হয়। তাহলে খেয়াল করো, একটা উত্তল দর্পণ তুমি অঙ্কন করো, উত্তল দর্পণে সবসময় প্রতিবিম্ব হবে খর্বিত। এই হচ্ছে একটা উত্তল দর্পণ, এইদিকে পারা লাগাই দাও, এইটা মনে করো ফোকাস, এইটা মনে করো কেন্দ্র। উত্তল দর্পণে ফোকাস এবং কেন্দ্র দুইটাই দর্পণের পিছনে থাকে, ফোকাস দূরত্ব নেগেটিভ হবে। এবার উত্তল দর্পণে তুমি দর্পণের সামনে যেইখানেই বস্তু রাখো না কেন প্রতিবিম্বতে একই পাবা। প্রধান অক্ষের সমান্তরালে যদি আলোক রশ্মি আপতিত হয়, এই আলোক রশ্মিটা এমন ভাবে প্রতিফলিত হবে তোমার কাছে দেখে মনে হবে আলোক রশ্মিটা ফোকাস বিন্দু থেকে আসতেছে, এমন ভাবে প্রতিফলিত হবে দেখে মনে হবে ফোকাস বিন্দু থেকে আসতেছে। আরেকটা আলোক রশ্মি এমন ভাবে দর্পণে আপতিত হয় দেখে তোমার কাছে মনে হবে যে আলোক রশ্মিটা কেন্দ্র থেকে আসতেছে, সুতরাং সেই আলোক রশ্মিটা কেন্দ্র বরাবর প্রতিফলিত হবে। প্রতিফলিত রশ্মিদ্বয় দর্পণের পিছনে, এটা যদি এ বি বস্তু হয়, দর্পণের পিছনে
এ প্রাইম বি বিন্দুতে মিলিত হয়, তাহলে এ প্রাইম হচ্ছে এ এর অবস্থান প্রতিবিম্ব। এ প্রাইম হতে প্রধান অক্ষের উপর এ প্রাইম বি প্রাইম লম্ব অঙ্কন করো, তাহলে এ প্রাইম বি প্রাইম হবে এ বি এর অবাস্তব প্রতিবিম্ব। তাইলে এখন আসো, উদ্দীপকের উত্তল হলে উৎপন্ন প্রতিবিম্বের আকার ও আকৃতি। তাহলে অবস্থান, অবস্থান হবে দর্পণের পিছনে, অবস্থান দর্পণের পিছনে, ভালো কথা। প্রকৃতি, প্রকৃতি কেমন হবে? প্রকৃতি হবে অবাস্তব, যেহেতু বাস্তবে তারা মিলিত হয় না, তাহলে প্রকৃতি হবে অবাস্তব এবং দেখো সোজা, অবাস্তব ও সোজা। আর আকৃতি কেমন হবে? সব সময় খর্বিত আকৃতি হবে, কারণ উত্তল দর্পণে সব সময় খর্বিত প্রতিবিম্ব পাওয়া যায়, তাহলে আকৃতি হবে খর্বিত। আকৃতি কেমন হবে? খর্বিত। এই হচ্ছে দর্পণের অবস্থান, কিন্তু এটাতে একটু বর্ণনা লিখতে হবে। বর্ণনাটা কিভাবে লিখবো খেয়াল করো। প্রধান অক্ষের সমান্তরালে একটি আলোক রশ্মি দর্পণের পি বিন্দুতে আপতিত হয়ে পি পি প্রাইম পথে এমন ভাবে প্রতিফলিত হয় যেন ফোকাস বিন্দু হতে আসছে বলে মনে হয়। ঠিক এভাবেই লিখবা। এ বিন্দু হতে একটি আলোক রশ্মি দর্পণের প্রধান অক্ষের সমান্তরালে দর্পণের পি বিন্দুতে আপতিত হয় এবং পি পি প্রাইম পথে এমন ভাবে প্রতিফলিত হয় যেন ফোকাস বিন্দু থেকে আসছে বলে মনে হয়। এ বিন্দু হতে আরো একটি আলোক রশ্মি দর্পণের কিউ বিন্দুতে এমন ভাবে আপতিত হয় যেন কেন্দ্র বরাবর আপতিত হয়েছে বলে মনে হয় এবং এই রশ্মিটি কিউ কিউ প্রাইম পথে এমন ভাবে প্রতিফলিত হয় যেন কেন্দ্র থেকে আসছে বলে মনে হয়। কথাটা বুঝো, একটি আলোক রশ্মি কিউ বিন্দুতে এমন ভাবে আপতিত হবে যেন কেন্দ্র বরাবর আপতিত হয়েছে বলে মনে হয় এবং আলোক রশ্মিটি কিউ কিউ প্রাইম পথে এমন ভাবে প্রতিফলিত হবে যেন কেন্দ্র থেকে আসছে বলে মনে হয়। প্রতিফলিত রশ্মিদ্বয় বাস্তবে মিলিত হয় না, এদের দর্পণের পেছনের দিকে বর্ধিত করলে এ প্রাইম বিন্দুতে মিলিত হয়। তাহলে এ প্রাইম হবে এ বিন্দু এর অবস্থান প্রতিবিম্ব, এ প্রাইম হবে এ বিন্দু এর অবস্থান প্রতিবিম্ব। এ প্রাইম হতে প্রধান অক্ষের উপর এ প্রাইম বি প্রাইম লম্ব আঁকি, তাহলে এ প্রাইম বি প্রাইম হবে এ বি এর অবাস্তব প্রতিবিম্ব। প্রধান অক্ষ বরাবর একটা অ্যারো চিহ্ন এইভাবে দিয়ে দিবা। এই হচ্ছে রশ্মি চিত্র। এটা রশ্মি চিত্র করবা, রশ্মি চিত্র করে দর্পণের অবস্থান আকৃতি প্রকৃতি বলবা, এরপরে বর্ণনাটা যেভাবে বললাম হুবহু এইভাবে লিখে দিবা, একদম ফুল নাম্বার পেয়ে যাবা। কথা কি ক্লিয়ার? তাহলে এই যে উত্তল হলে, দর্পণ উত্তল হলে প্রতিবিম্বের আকার আকৃতি সবসময় চেঞ্জ হবে, অবাস্তব প্রতিবিম্ব এবং খর্বিত প্রতিবিম্ব, কারণ উত্তল দর্পণে একই ধরনের রশ্মি চিত্র সব সময় পাওয়া যায়, সেটা বস্তু তুমি যেখানেই রাখো, দর্পণের সামনে যেখানেই বস্তু রাখো, মেরু বিন্দু এবং ফোকাস বিন্দুর মাঝখানে প্রতিবিম্ব গঠিত হবে, খর্বিত এবং অবাস্তব প্রতিবিম্ব গঠিত হবে। আশা করি বুঝতে পারছো এটা। চলো পরবর্তী সৃজনশীলে যাওয়া যাক। দেখো প্রশ্ন দেখো, এটা হচ্ছে লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় 2024-এর টেস্টের কোশ্চেন। সিম্পল একটা চিত্র দেয়া আছে, এখানে কিন্তু কোনো কথা বলে নাই, জাস্ট কেন্দ্র, ফোকাস এবং চিত্রটার মাধ্যমে তুমি দেখতে পারতেছো এটা একটা অবতল দর্পণ। ভালো কথা। নিচে কি বলছে দেখো, একটি লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, তার মানে এল দেয়া আছে, এল ইকুয়াল টু কত? এল ইকুয়াল টু 5 সেন্টিমিটার এবং বাস্তব বিম্বের রৈখিক বিবর্ধন এম ইকুয়াল টু 0.5। বাস্তব বিম্ব উল্টা হয় না, উল্টা বিম্বের রৈখিক বিবর্ধন এম এর মান কত দেওয়া আছে? এম ইকুয়াল টু -0.5 দেওয়া আছে। এখানে মাইনাস বলে নাই, এখানে কি মাইনাস বলছে? এখানে মাইনাস বলে নাই, কিন্তু তোমাকে বাস্তব বিম্ব কথাটা কি বলছে? যদি বিম্ব বাস্তব হয় তাহলে রৈখিক বিবর্ধন কেমন হয়? মাইনাস হয়, এম এর মান মাইনাস হয়। গ নাম্বার প্রশ্ন দেখো, লক্ষ্য বস্তু বক্রতার কেন্দ্রে স্থাপন করলে রৈখিক বিবর্ধন কত হবে? লক্ষ্য বস্তু বক্রতার কেন্দ্রে স্থাপন করলে, এখন তুমি কি জানো? তুমি জানো যে উত্তল দর্পণে যদি বক্রতার কেন্দ্রে লক্ষ্য বস্তু স্থাপন করো, তাইলে এই কেন্দ্রতে, কেন্দ্র কয় নম্বর অবস্থান? 3 নম্বর অবস্থান। কেন্দ্র কয় নম্বর? 3 নম্বর অবস্থান। 3 নং অবস্থানের প্রতিবিম্ব 6 এর নিয়ম অনুযায়ী 3 নং অবস্থানে গঠিত হয় এবং রৈখিক বিবর্ধন এম এর মান হবে হচ্ছে 1। এই রৈখিক বিবর্ধন এম এর মানটা গাণিতিক ভাবে বের করে দেখাইতে হবে। কোশ্চেন কিন্তু আমি জানি,
অ্যান্সারও আমি জানি, অ্যান্সার হচ্ছে রৈখিক বিবর্ধন কত হবে, রৈখিক বিবর্ধন হবে 1, বের করে দেখাইতে হবে। তাহলে আসুন রৈখিক বিবর্ধন কিভাবে বের করে দেখায়। সূত্র কি আছে, সূত্র হচ্ছে এখানে গ নম্বরে সূত্র হচ্ছে 1 ডিভাইডেড বাই ইউ প্লাস 1 ডিভাইডেড বাই ভি ইকুয়াল 1 ডিভাইডেড বাই এফ, এটাই সূত্র। এইখানে দেখো তো ফোকাস দূরত্ব কত দেওয়া আছে, দেওয়া আছে কোনো কিছু? তাহলে ফোকাস দূরত্ব তুমি একটু ধরে নাও, ফোকাস দূরত্ব এফ সমান এফ সেন্টিমিটার ধরে নিলাম ফোকাস দূরত্ব। বস্তুর দূরত্ব দেয়া আছে, দেখো বস্তুর দূরত্ব স্পষ্ট দেয়া নাই, কিন্তু বস্তুর দূরত্ব বলছে কেন্দ্রে লক্ষ্য বস্তু স্থাপন করলে। তো এই অংশ যদি এফ হয়, এই অংশ এফ হবে না, কারণ মেরুবিন্দু থেকে কেন্দ্রের দূরত্ব হচ্ছে ফোকাসের দ্বিগুণ। কেন্দ্র এবং এটা যদি মেরুবিন্দু চিন্তা করো, কেন্দ্র এবং মেরুর ঠিক মাঝখানের বিন্দুটাই যেহেতু ফোকাস বিন্দু, তাহলে ফোকাস দূরত্ব এফ হইলে এই বক্রতার কেন্দ্র আর এর মান হয় 2f। এখন তুমি বক্রতার কেন্দ্র আর এর মধ্যেই তো বস্তু রাখছো, তাহলে কি তুমি বলতে পারো না বস্তুর দূরত্ব ইউ ইকুয়াল টু 2f সেন্টিমিটার? এটুকু বলতে পারলে শেষ। এখন তুমি বের করবা হচ্ছে ভি এর মান। কার মান বের করবা? ভি এর মান। চলো ভি এর মান বের করা যাক। এত বা 1 বাই ইউ এর মান তুমি কত পাইছো? 2f প্লাস 1 ডিভাইডেড বাই ভি ইকুয়াল 1 ডিভাইডেড বাই এফ। এখানে ভি ইকুয়াল টু হোয়াট? এত বা 1 বাই ভি ইকুয়াল টু 1 বাই এফ মাইনাস 1 বাই 2f। লসাগু করো, 1 বাই ভি ইকুয়াল টু 2f হবে লসাগু, এইখানে হবে 2 মাইনাস এখানে হবে 1। এত বা 1 ডিভাইডেড বাই ভি ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 2f, অতএব ভি ইকুয়াল টু 2f। দেখো ভি এর মান কত পাইছো? ইউ এর মান কত পাইছিলা? ইউ যেখানে ভি ও সেখানেই, অর্থাৎ কি কেন্দ্রতে বস্তু রাখলে প্রতিবিম্ব কেন্দ্রতেই হয়। পাইছি বিষয়টা? আচ্ছা, এখন ভি এর মান পজিটিভ পাইছো না নেগেটিভ পাইছো? পজিটিভ পাইছো, তার মানে বাস্তব বিম্ব গঠিত হবে। আমরা জানি অবতল দর্পণের 3 নং অবস্থানে বাস্তব হয়, শুধুমাত্র 6 নং অবস্থানে অবাস্তব বিম্ব গঠন হয়। এবার রৈখিক বিবর্ধনের মান বের করো। রৈখিক বিবর্ধন m ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ ইকুয়াল টু মাইনাস ভি এর মান কত পাইছো? 2f ডিভাইডেড বাই ইউ এর মান 2f। এই যে দুইটা যদি কাটাকাটি করো তাহলে কত পাও? -1। তুমি কি জানো কেন্দ্রে বাস্তব বিম্ব গঠিত হবে, তাহলে রৈখিক বিবর্ধনের মান -1 পাওয়া গেছে। এখন তুমি যদি শুধু রৈখিক বিবর্ধনের মান দিতে চাও, যেরকম মডুলাস ব্যবহার করে দাও, মডুলাস চিহ্ন শুধু পরম মান 1, এই হচ্ছে অ্যান্সার। রৈখিক বিবর্ধনের মান হচ্ছে 1। আর যদি তুমি এখানে মডুলাস ব্যবহার না করো, নাই করতে পারো, সমস্যা নাই, সেই ক্ষেত্রে বলবা যে এখানে রৈখিক বিবর্ধনের মান -1। এখানে মাইনাস দ্বারা বোঝায় বিম্বটি হবে বাস্তব এবং উল্টো, এবং 1 দ্বারা বোঝায় হচ্ছে বিম্ব হবে বস্তুর দৈর্ঘ্যের সমান। এটা বর্ণনায় বলে দিবা, হয় মডুলাস দিবা, নাহলে বর্ণনায় ব্যাখ্যা দিয়ে দিবা। কথা শেষ। বুঝাইতে পারছি? দেখো, হ্যাঁ, তাহলে দেখো পরবর্তী ঘ নাম্বার কি বলছে, দর্পণটি উত্তল হলে উদ্দীপকের রৈখিক বিবর্ধন সম্ভব কিনা। তাহলে এটা মুছে ফেললাম। দর্পণটি উত্তল হলে, উত্তল দর্পণে রৈখিক বিবর্ধন কি বিবর্ধিত হয় না খর্বিত হয়? উত্তল দর্পণে সবসময় খর্বিত রৈখিক বিবর্ধন পাওয়া যায় এবং বাস্তব রৈখিক বিবর্ধন পাওয়া যায়। উত্তল দর্পণের চিত্রটাই যে এরকম, ফোকাস কেন্দ্র, তো যেখানে বস্তু রাখো না কেন প্রতিবিম্ব এই যে এখানে ছোট করে প্রতিবিম্ব হবে এবং সোজা প্রতিবিম্ব হয় উত্তল দর্পণের ক্ষেত্রে। তার মানে রৈখিক বিবর্ধনের মান পজিটিভ আসবে। লেখচিত্র পরে করি, আগে গাণিতিক ব্যাখ্যাটা দেখো। উত্তল হলে, উত্তল দর্পণের ক্ষেত্রে m এর মান কত? m ইকুয়াল টু 0.5। উত্তল দর্পণের রৈখিক বিবর্ধন সবসময় ধনাত্মক, যেহেতু বিম্ব সোজা। বিম্ব সোজা হলে বিবর্ধনের মান ধনাত্মক। ওকে ফাইন। এখন আসো, রৈখিক বিবর্ধনের সূত্র কি? m ইকুয়াল টু মাইনাস ভি ডিভাইডেড বাই ইউ, অথবা
উত্তল দর্পণে এম এর মান পজিটিভ, তো এম এর মান বসাও 0.5 ইকুয়াল টু মাইনাস ভি ডিভাইডেড বাই ইউ, এত বা ক্রস গুণ করো, ভি ইকুয়াল টু মাইনাস 0.5 ইউ, ভি এর মান পাওয়া গেল। এবার সূত্র কি, 1 বাই ইউ প্লাস 1 বাই ভি ইকুয়াল 1 বাই এফ, এত বা 1 ডিভাইডেড বাই ইউ মাইনাস 1 ডিভাইডেড বাই ভি এর মান বসাই দাও 0.5 ইউ, মাইনাস কেন হলো, এই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে, ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই এফ, এফ এর মান তো দেয়া নাই, তাহলে এখন ইউ এর মান পাবা এফ এর মানের মাধ্যমে। তাহলে লসাগু করলে কত হবে, লসাগু হবে 0.5 ইউ, তাহলে ইউ দ্বারা ইউ কে কাটলে এখানে হবে 0.5 মাইনাস এখানে হবে 1 ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই এফ, 0.5 থেকে 1 গেলে কি থাকে, 0.5 ই থাকে কিন্তু মাইনাসের, তাই না, 1 থেকে 0.5 বাদ দিলে 0.5 থাকে, 1 এর আগে মাইনাস, এই জন্য এটার আগেও মাইনাস, তাই না, ডিভাইডেড বাই হচ্ছে 0.5 ইউ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই এফ। এবার দেখো উপরের 0.5 নিচের 0.5 কাটা দেওয়া যায়, কাটা যায় না, কাটলে উপরে 1 থাকে, থাকে, আচ্ছা তাহলে ইউ ইকুয়াল টু মাইনাস এফ, দেখো ক্রস গুণ করলে বুঝছো কিনা, ইউ ইকুয়াল টু মাইনাস এফ দ্বারা কি বুঝলাম, যদি উত্তল দর্পণে লক্ষ্যবস্তুকে মাইনাস এফ এই যে ফোকাস দূরত্বের সমান দূরে রাখি, তাইলে খর্বিত বস্তু পাওয়া যাবে এবং তার বিবর্তনের মান হবে 0.5। এইখানে দেখো এফ এর মানের আগে কি চিহ্ন আসছে, ঋণাত্মক আসছে, তুমি কি জানো না, উত্তল দর্পণে এই যে ফোকাস দূরত্ব হচ্ছে মাইনাস এফ, তাহলে এই দূরত্ব যেটা সেই দূরত্বতে, অর্থাৎ এই জায়গায় যদি বস্তু রাখি, ফোকাস দূরত্বের সমান দূরত্বে বস্তু রাখলে তার আমরা একটা খর্বিত বিম্ব পাবো, তাহলে প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি যাবে এবং ফোকাস থেকে আসছে বলে মনে হবে, আরেকটা আলোক রশ্মি এমন ভাবে যাবে মনে হবে কেন্দ্র বরাবর, এবং কেন্দ্র বরাবর এসে ফিরে আসবে, প্রতিফলিত রশ্মিদ্বয় বাস্তবে মিলিত হবে না, পেছনের দিকে বর্ধিত করলে তার এই যে ফোকাস এবং মেরুর মাঝখানে মিলিত হবে। লাস্টের কোশ্চেনটাতেও উত্তল দর্পণের রশ্মিচিত্র ব্যাখ্যা করছি। তাহলে এই অংশটুকু হচ্ছে গাণিতিক ব্যাখ্যা, আমি কি বুঝাইতে পারছি, ভি ইকুয়াল টু হবে মাইনাস 0.5 বাই ইউ, ভি এর মান বসাবা, লসাগু করবা, ইউ এর মান পাবা মাইনাস এফ, ইউ এর মান মাইনাস এফ মানে কি, ইউ দ্বারা কি বোঝায়, বস্তুর দূরত্ব, বস্তুর দূরত্ব হবে ফোকাস দূরত্বের সমান, ফোকাস দূরত্বের সমানে বস্তু রাখলে আমরা খর্বিত বস্তু পাবো, বিম্ব পাবো, এবং সেই বিম্বটা হবে 0.5 হবে তার রৈখিক বিবর্তন, অর্থাৎ বস্তুর থেকে বিম্ব অর্ধেক হয়ে যাবে। ক্লিয়ার? দেখো 1 নং সমতল দর্পণ, 2 নং উত্তল দর্পণ। 1 নং এ প্রতিফলন কোণের মান নির্ণয় করছে, সো আমরা যখন বেসিক বুঝছিলাম তখন কি 1 নং দর্পণটাকে আমরা এইভাবে ব্যবহার করছিলাম না, এখনো বোঝার সুবিধার জন্য এইভাবেই দিলাম। এখন এই হচ্ছে তির্যক ভাবে একটি আপতিত রশ্মি, তির্যক ভাবে যে বিন্দুতে আপতন হবে ওই বিন্দুতে একটা কাল্পনিক অবিলম্ব, তাহলে দাও একটা কাল্পনিক অবিলম্ব, এই যে আপতন কোণ প্রতিফলন কোণ দুইটাই কার সাথে হওয়া উচিত, অবিলম্বের সাথে, কিন্তু তোমাকে এখানে কোণ দিছে কার সাথে, এটা বিভেদ তলের সাথে দিছে না, এটা কি বিভেদ তল না, বিভেদ তলের সাথে এইখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এই সম্পূর্ণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি, যেহেতু এই অবিলম্ব, অবিলম্ব মানে কি লম্ব, অভিলম্ব, তাহলে এই অংশটুকু কত ডিগ্রি হয়, 60 ডিগ্রি হয় কিনা, এই অংশটা 60 ডিগ্রি। এখন তুমি আলোর প্রতিফলনের দ্বিতীয় সূত্র অনুযায়ী কি জানো, দ্বিতীয় সূত্র অনুযায়ী হচ্ছে I ইকুয়াল টু R, অর্থাৎ আপতন কোণ সমান সমান প্রতিফলন কোণ, তাহলে এইখানে কোণটা 60 ডিগ্রি কোণে কি ফিরে যাবে না, প্রতিফলন কোণের মান 60 ডিগ্রি হবে না, জাস্ট এটাকে এখন ব্যাখ্যা বলে হয়ে যাবে যে আলোর প্রতিফলনের দ্বিতীয় সূত্র অনুযায়ী জানি আপতন কোণ সমান সমান প্রতিফলন কোণ, এখানে আপতন কোণ সবসময় অবিলম্বের সাথে হিসাব করতে হয়, কিন্তু আমাকে কোনটা দেয়া আছে, বিভেদ তলের সাথে, সো এইটা যদি 90 ডিগ্রি হয়, নিচের অংশ যদি 30 ডিগ্রি হয়, তাহলে উপরের অংশ কত হবে, 90 মাইনাস 30, 90 মাইনাস 30 মানে কত, 60 ডিগ্রি, তো এখানে আপতন কোণ ইনসিডেন্স অ্যাঙ্গেল এটা কত ডিগ্রি, 60 ডিগ্রি,
আপতন কোণ সমান প্রতিফলন কোণ। কোন সূত্র অনুযায়ী? আলোর প্রতিফলনের দ্বিতীয় সূত্র, এটা বলতে হবে না, নাম্বার দিবে না, এরপরে ব্যাখ্যা দিয়ে দিবে, শেষ। ঠিক আছে, এইটুকুই ব্যাখ্যা, আর কিছু না। গ নম্বরের জন্য তুলো। হ্যাঁ হ্যাঁ, এইটুকুর জন্য 3 মার্ক, কিন্তু চিত্রটা ভালো হইতে হবে। যেমন এখানে আমার 30 ডিগ্রি হয় নাই হাতে আঁকার জন্য, এটা তোমার 30 ডিগ্রি বানাইতে হবে। ঠিক আছে, আর পরীক্ষার মধ্যে একদম চাঁদা দিয়ে 30 ডিগ্রি না দিলেও হবে, মোটামুটি করে দিলেই হবে। এরপরে দেখো 2 নং, গাড়ির পিছনে দৃশ্য দেখার জন্য ব্যবহৃত হওয়ার কারণ। 2 নং চিত্রটা কি চিত্র বলতো? উত্তল কিনা? উত্তল দর্পণ গাড়ির সাইড মিরর হিসেবে ব্যবহার করা হয়। কেন সাইড মিরর হিসেবে ব্যবহার করা হয়? উত্তল দর্পণের সব থেকে বড় বৈশিষ্ট্য কি? উত্তল দর্পণের বড় বৈশিষ্ট্য হচ্ছে সে লক্ষ্যবস্তু যত বড়ই হোক তার ছোট খর্বিত একটা বিম্ব গঠন করে। এটা যদি ফোকাস হয়, এটা যদি কেন্দ্র হয়, খর্বিত বা ছোট্ট একটা বিম্ব গঠন করে। অর্থাৎ তুমি যখন গাড়ির, এবং আরেকটা কাহিনী আছে, সেটা হচ্ছে সুজা বিম্ব গঠন করে। এখন তুমি যদি গাড়ির সাইড মিররে তুমি যদি উত্তল দর্পণ ব্যবহার না করে সমতল দর্পণ ব্যবহার করো, তাহলে তুমি কি জানো? সমতল দর্পণে হচ্ছে রৈখিক বিবর্তনের মান 1, রৈখিক বিবর্তনের মান 1, অর্থাৎ বিম্বের দৈর্ঘ্য বড় হবে, বিম্বের দৈর্ঘ্য বড় হবে। তাহলে তুমি চিন্তা করো, তুমি গাড়ি চালায় যাইতেছো, পিছনে একটা ট্রাক আসতেছে, এই ট্রাককে তুমি সাইড মিররে দেখতে চাও, তো তুমি ছোট করে দেখলেই তো হইলো যে পিছে একটা, দুইটা, তিনটা ট্রাক আছে। কিন্তু তুমি যদি সমতল দর্পণ ব্যবহার করো, তাহলে ওই ট্রাক দেখার জন্য তোমার এই দর্পণের সাইজ ও ট্রাকের সাইজের লাগবে। এখন বুঝো, তোমার গাড়ি যতটুকু, তার পাশে তুমি আলমারির মতো বড় বড় মিরর নিয়ে ঘুরতেছো, তাহলে কি এটা প্র্যাকটিক্যালি সম্ভব? সম্ভব না। আর যদি তুমি অবতল দর্পণ ব্যবহার করো, অবতল দর্পণে আমরা কি জানি? বিম্ব হয় উল্টা। বিম্ব কেমন হয়? উল্টা। সো তুমি সাইড মিররে দেখতেছো একটা ট্রাকের চাকা উপরে উঠে গেছে, রাস্তাটা উপরের দিকে উঠে গেছে, মানে উল্টাই গেছে, তখন কি এটা একটা বিভৎস চিত্র হবে না? এর জন্য গাড়ির সাইড মিররে সব সময় উত্তল দর্পণ ব্যবহার করা হয়, সব সময় উত্তল দর্পণ। বিষয় হচ্ছে কোশ্চেনটা অ্যানসার করব কিভাবে? এটা ম্যাথমেটিক্যালি তো কিছু বলা যাবে না। কেন বলা যাবে না? এখানে কোনো দৈর্ঘ্য বলে নাই। এইটা অ্যাকচুয়ালি তুমি উত্তল দর্পণের রশ্মি চিত্র দিবা। উত্তল দর্পণের রশ্মি চিত্রটা কেমন হবে? সমান্তরালে আলোক রশ্মি আসবে এবং ফোকাস থেকে যাচ্ছে বলে মনে হবে, আরেকটা আলোক রশ্মি এমন ভাবে আপতিত হবে যেন কেন্দ্র থেকে আসছে বলে মনে হয়, সে কেন্দ্র বরাবর প্রতিফলিত হবে। এই যে প্রতিফলিত রশ্মিদ্বয় বাস্তবে মিলিত হয় না, তাদেরকে বর্ধিত করলে তারা এই যে পেছনের দিকে মিলিত হয় এবং একটা ছোট খর্বিত প্রতিবিম্ব হয়। এরপরে দিবা অবস্থান, প্রকৃতি, আকৃতি। অবস্থান কি হবে? অবস্থান হবে দর্পণের পিছনে। অবস্থান কোথায় হবে? দর্পণের পিছনে। প্রকৃতি কেমন হবে? প্রকৃতি কেমন হবে? অবাস্তব। অবাস্তব হলে কেমন হয়? অবাস্তব ও সোজা। আকৃতি কেমন হবে? আকৃতি হবে খর্বিত। এরপরে আমি এখন যে কথাগুলো বললাম এগুলা ব্যাখ্যা আকারে বলে দিবা। বুঝাইতে পারছি? এবার এখানে আরেকটা কোশ্চেন, এটা 2025-এর টেস্ট পরীক্ষা আসে নাই, কিন্তু এটা 2020-এর বোর্ড পরীক্ষা আসছিল, খুব সম্ভবত রাজশাহী বোর্ডে আসছিল কোশ্চেনটা। খেয়াল করো, এটা এখানে আমি বলে ফেলি। ওইখানে মনে করো এটা সমতল দর্পণ দেয়া না, এটা উত্তল দর্পণ দেয়া, আরেকটা দর্পণ দেয়া হচ্ছে অবতল দর্পণ। কি দর্পণ? অবতল দর্পণ। তো অবতল দর্পণের এটা হচ্ছে ফোকাস, এটা ধরো কেন্দ্র। সো অবতল দর্পণে কয়টা অবস্থান আছে? 6টা অবস্থানে 6 ধরনের রশ্মিচিত্র হয়। কোশ্চেনটা ছিল এরকম, একটা ছিল অবতল দর্পণ, একটা ছিল উত্তল দর্পণ। কোশ্চেন ছিল দাঁতের ডাক্তার কোন দর্পণ ব্যবহার করবে, দাঁতের চিকিৎসার জন্য কোন দর্পণ ব্যবহার করবে। এখন অবতল দর্পণে 6টা অবস্থানের মধ্যে 5টা অবস্থানের রশ্মিচিত্র কেমন হয়? উল্টা হয়। এখন ডাক্তার যদি দাঁতকে উল্টা ভাবে দেখে, তাহলে ট্রিটমেন্ট কেমন হবে? উল্টা হবে কিনা? তাহলে অবতল দর্পণ ব্যবহার করা ডাক্তারের জন্য অসুবিধাজনক। তাহলে আসো উত্তল দর্পণ নিয়ে চিন্তা করো। উত্তল দর্পণে বড় জিনিসও ছোট দেখা যায়,
এখন যখন তোমার দাঁতের চিপায় ছোট কোনো কাজ করবে, তখন এমনিতেই তো এটা ছোট, ভালো করে দেখা যাচ্ছে না, সেটাকে যদি আরো ছোট দেখা যায় তাহলে ডাক্তার কিভাবে ট্রিটমেন্ট করবে? করতে পারবে? তাহলে সমস্যা না। এটা সমাধানের উপায় একটাই, অবতল দর্পণে 6 নং অবস্থান আছে না? অবতল দর্পণে 6 নং অবস্থানে কি হয়? একমাত্র 6 নং অবস্থান যেখানে বস্তু রাখলে বিম্ব সোজা এবং বিবর্ধিত হবে। এটা আর কোন জায়গায় আছে? অবতল দর্পণের 6 নং অবস্থানে যদি বস্তু রাখো, বস্তু রাখলে বিম্ব হবে অবাস্তব, সোজা এবং বিবর্ধিত। তো ডাক্তারের জন্য দেখো এইটা সব থেকে বেশি উপযোগী। কিভাবে? বড় দেখা যাচ্ছে, তার মানে কি দাঁতের ছোট জায়গাগুলো বড় দেখা যাচ্ছে, তার দেখতে সুবিধা হচ্ছে। দ্বিতীয়ত সোজাও দেখা যাচ্ছে, উল্টা দেখা গেলে কি অসুবিধা। এর জন্য এই 6 নং অবস্থানটা দাঁতের ডাক্তাররা ব্যবহার করে। তাহলে দাঁতের ডাক্তার ট্রিটমেন্টের জন্য যে দর্পণ ব্যবহার করে সেটা একটা অবতল দর্পণ, এবং সেই অবতল দর্পণে 6 নং অবস্থানটাকে ব্যবহার করে। বুঝতে পারছি? আর এই যে এতক্ষণ যে গল্প বললাম এটা বর্ণনায় দিয়ে দিলেই কাজ শেষ, লিখে নাও। না, ম্যাগনিফাইং গ্লাস তো উত্তল দর্পণ। হ্যাঁ, উত্তল দর্পণ।